হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের তোমার চতুর্থ যে অধ্যায় পৃথিবীর আবর্তন 24 নম্বর পাতাতে আছে, সেই পৃথিবীর আবর্তন সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। এটার সঙ্গে কি কি প্রশ্ন, কি কি ছোট প্রশ্ন, বড় প্রশ্ন কীভাবে আসবে, তাদের উত্তর কিভাবে দেওয়া যায়, এই সবই আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো ভালো লাগবে। বেশ, চলো শুরু করা যাক। তো দেখো, এই যে ষষ্ঠ শ্রেণীর আমাদের পৃথিবী, এর তোমার সূচিপত্র পর্যায়ে গেলে আমরা যে পাবো, এই দেখো পৃথিবীর আবর্তন 4 নম্বর যেটা আছে 24 পাতায়, 24 পাতা, এই দেখো পৃথিবীর আবর্তন। তাহলে দেখো এই পৃথিবীর আবর্তন অর্থাৎ আমরা পৃথিবীর যে গতি সম্পর্কে জানি যে পৃথিবীর দুটো গতি আছে, পৃথিবীর আবর্তন এবং পরিক্রমণ। তাহলে দেখো এই পৃথিবীর আবর্তন গতি জানার আগে কতগুলো বিষয় আমাদেরকে জানতে হবে। পৃথিবীর আবর্তনটা কিন্তু একদিনে আসেনি, ঠিক যেমন আমাদের পৃথিবীর আকাশ সম্পর্কে যে ধারণাটা, পৃথিবীর চ্যাপ্টা না গোলকার না অভিগত গোলাকার না জিওর, এটা যেমন একদিনে আসেনি, ঠিক একই রকম পৃথিবীর আবর্তনেরও একটা ইতিহাস আছে। সেই ইতিহাস সম্পর্কে কিন্তু আমাদের এখানে জানতে হবে। পৃথিবীর আবর্তনের ফলে কি কি হয়ে থাকে, আবর্তন করার জন্য আমাদের কি কি সুবিধা অসুবিধা, সবই আমাদের জানতে হবে। তো দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে সূর্যের আপাত গতি কাকে বলে। আমি দেখো এখানে প্রশ্নগুলো সব লিখে রেখেছি। প্রথম 1 নম্বর যেটা তোমাকে করতে হবে যে সূর্যের আপাত গতি কাকে বলে। তাহলে আপাত কথাটির অর্থই কিন্তু প্রকৃত নয়, ঠিক আছে? প্রকৃত যেটা নয় সেটাই হচ্ছে তোমার আপাত। তাহলে প্রকৃত কোনটা? প্রকৃত যে আমরা দেখতে পাই যে আমাদের সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, এই যে একটা তোমার প্রকৃত, এটা কিন্তু যখনই তোমার প্রকৃত হবে না তখনই সেটা হচ্ছে তোমার আপাত। তো দেখো পৃথিবীর আপাত কোনটাকে বলছে, কোনো চলন্ত ট্রেন বা বাসের বাইরের দিকে তাকালে দেখা যায় ইলেকট্রিক পোস্ট, সেতু, গাছ, বাড়িঘর সবই ছুটে চলেছে ট্রেনের বিপরীত দিকে। আসলে গতিশীল যান থেকে দেখলে বাইরের স্থির বস্তুকে উল্টো দিকে ধাবমান মনে হয়। সূর্যকে ঘিরে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে পাক খায়, তাই আমরা সূর্যকে উল্টো দিকে সরে যেতে দেখি। আকাশে সূর্যের এরকম চলাচলকে সূর্যের দৈনিক আপাতগতি বলা হয়, ঠিক আছে? তাহলে সূর্যের এই যে তোমার আমাদের পূর্ব আকাশে উদিত হচ্ছে, পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, এটাই হচ্ছে সূর্যের তোমার দৈনিক আপাতগতি। কিন্তু প্রকৃতপক্ষে হচ্ছে কি, পশ্চিমে সেটা উদিত হচ্ছে, পূর্বের দিকে অস্ত যাচ্ছে। বুঝতে পেরেছ? এরপরে যেটা আছে দেখো, পৃথিবীর নির্দিষ্ট গতি কয়টি এবং কী কী সংজ্ঞা দাও। তাহলে পৃথিবীর কিন্তু নির্দিষ্ট দুটি গতি আছে। দেখো পৃথিবীর নির্দিষ্ট গতি আছে দুটি, একটা হচ্ছে আবর্তন গতি, একটা পরিক্রমণ গতি। আবর্তন কোনটাকে বলছে? নিজের মেরুদণ্ডের বা অক্ষের চারিদিকে ঘোরার গতিটাকে বলছে আবর্তন গতি। আর পরিক্রমণ হচ্ছে নিজেদের একটি নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করার গতি, যার নাম হচ্ছে পরিক্রমণ গতি। পরিষ্কার হয়েছে আবর্তন গতি এবং পরিক্রমণ গতি। এরপরে দেখো কি আছে, প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর গতির পর্যবেক্ষণের ইতিহাস লেখো। তাহলে প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত পৃথিবীর যে গতি সম্পর্কে যে ইতিহাস, সেটা কিন্তু তোমার এক নয়। আমি তোমাদের আগেই বললাম, ঠিক যেমন তোমার পৃথিবীর যে একটা আকার সম্পর্কে যে একটা ধারণা ছিল, যেটা চ্যাপ্টা না গোলাকার, ঠিক একই রকম পৃথিবীর গতি সম্পর্কেও কিন্তু তোমার ধারণাটা কিন্তু যে পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে, এই ধারণাটা কিন্তু একদিনে তোমার আসেনি। তাহলে দেখো বলছে, বহু প্রাচীনকাল থেকে পৃথিবীর গতির প্রমাণ সম্পর্কে নানা ধরনের মত পার্থক্য ছিল। প্রাচীনকালে বহু দার্শনিক, বিজ্ঞানী, ভৌগোলিক, গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানীরা নানা বিষয়ের উপর ভিত্তি করে পৃথিবীর গতি সম্পর্কে নানা ধারণার ব্যাখ্যা দিয়েছেন। এরূপ মত পার্থক্যের ফলশ্রুতি হিসাবে দু ধরনের মতবাদের সৃষ্টি হয়েছে। কি কি? প্রথম যে মতবাদটা সেটা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক বা জিওসেন্ট্রিক মতবাদ, আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা সূর্য কেন্দ্রিক বা হেলিসেন্ট্রিক মতবাদ। এটাই হচ্ছে তোমার আধুনিক মতবাদ, ঠিক আছে? পৃথিবী কেন্দ্রিক মতবাদে কি বলছে? প্রাচীনকালে জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা পোষণ করতেন। তারা মনে করতেন পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে সূর্য, চাঁদ এবং অন্যান্য গ্রহরা ঘুরছে, অর্থাৎ পৃথিবী স্থির। এদের মধ্যে অ্যারিস্টটল, যিনি 384 থেকে 322 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, তারপরে হেরাক্লিট 330 থেকে
330 খ্রিস্টপূর্বাব্দ, অ্যারিস্টাকার্স 312 থেকে 230 খ্রিস্টপূর্বাব্দ, টলেমি 90 থেকে 168 খ্রিস্টাব্দ প্রমুখ প্রধান। প্লেটো মনে করতেন যে ব্রহ্মাণ্ডের ঠিক মাঝখানে পৃথিবী অবস্থান করছে। মধ্যযুগে রোমান ক্যাথলিক চার্চও এই মতবাদের সমর্থক ছিলেন। তাহলে দেখো একটা কথা কি, আমাদের দেখো এই টলেমি বা প্লুটো এরা কিন্তু প্রমাণ করেছিল যে পৃথিবীর আকৃতি কিন্তু অভিগত গোলাকার বা অভিগত গোলাকার। তাহলে আমরা এটা থেকে জানতে পারছি যে পৃথিবী যে আকার অর্থাৎ অভিগত গোল না চ্যাপ্টা, এই ধারণার পরিবর্তনের অনেক পরে কিন্তু এই ধারণাটা এসেছে যে পৃথিবী তোমার স্থির আছে, সূর্যের চারদিকে ঘুরছে। তারপরে সেটা পরিবর্তিত হয়ে সূর্যকেন্দ্রিক মতবাদের সৃষ্টি হয়েছে। এটা কিন্তু খ্রিস্টপূর্বাব্দেই এটা তোমার প্রমাণ হয়ে গেছিল যে পৃথিবী আকৃতি তোমার গোলাকার বা অভিগত গোলাকার। কিন্তু এখানে দেখো এই যে তোমার খ্রিস্টাব্দতেও কিন্তু খ্রিস্টাব্দের এখানে দেখো 90 থেকে 168 খ্রিস্টাব্দ, হ্যাঁ, টলেমি এও কিন্তু মনে করতো কি যে পৃথিবী হচ্ছে তোমার স্থির। তাহলে অনেক পরে কিন্তু এই মতবাদটার পরিবর্তন এসেছে যে পৃথিবী কিন্তু স্থির নয়, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তাহলে তো সূর্যকেন্দ্রিক মতবাদ কত খ্রিস্টাব্দে এলো? বলছে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট, ঠিক আছে, আর্যভট্ট কিন্তু সর্বপ্রথম বললেন 476 থেকে 550 খ্রিস্টাব্দে যে পৃথিবী স্থির নয়, এটি গতিশীল এবং পৃথিবী প্রতিদিন একবার করে নিজের অক্ষে পাক খায়। তবে 1530 খ্রিস্টাব্দে পোল্যান্ডের বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস, হ্যাঁ, তার গ্রন্থে প্রথম উল্লেখ করেন যে পৃথিবী তার নিজের অক্ষের ওপর সর্বদা ঘুরছে, অর্থাৎ সূর্যকেন্দ্রিক ধারণা দেন। পরবর্তীকালে জোহানেস কেপলার 1609 খ্রিস্টাব্দে বলেন গ্রহগুলির কক্ষপথ উপবৃত্তাকার। গ্যালিলিও দূরবীন যন্ত্র তৈরি করেন এবং উপগ্রহগুলির গতিবিধি পর্যবেক্ষণ করে সূর্যকেন্দ্রিক মতবাদের সমর্থন করেন। পরে 1687 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষ সূত্রের সাহায্যে প্রমাণ করেন যে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলি সূর্যের চারদিকে পরিক্রমা করছে। এডমন্ড হ্যালি ধূমকেতু পর্যবেক্ষণ করে বলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। বর্তমানে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে প্রমাণ করা গেছে যে সূর্যকেন্দ্রিক মতবাদটি সঠিক। পরিষ্কার হয়েছে? তাহলে দেখো প্রথমে মানুষ মনে করতো যে পৃথিবী কেন্দ্রে আছে আর বাকি সব তার চারিপাশে ঘুরছে, কিন্তু সেটা সঠিক নয়, সূর্যকেন্দ্রিক মতবাদটাই সঠিক। পরিষ্কার হয়েছে? তাহলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এরপরে দেখো কি আছে, পৃথিবীর অক্ষ এবং কক্ষের মধ্যে পার্থক্য। দেখো পৃথিবীর অক্ষ এবং কক্ষ, অক্ষ বলতে কোনটাকে বোঝায়? পৃথিবীর অক্ষ বলতে যার উপরে বেস করে পৃথিবী নিজের মানে যে প্রদক্ষিণটা করে সেটা হচ্ছে পৃথিবীর অক্ষ। আর কক্ষ হচ্ছে তোমার যে পথে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করছে সেটাই হচ্ছে তোমার পৃথিবীর কক্ষ। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কী আছে দেখো। প্রথমে হচ্ছে অক্ষ হলো পৃথিবীর দুই মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখা, যার উপর পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে। অর্থাৎ আমাদের যদি ধরো এটা যদি পৃথিবী হয়, এই যে তোমার এই যে যদি গোলাকারে যে পৃথিবী হয়, তাহলে এই পৃথিবী যে দুটি মেরু, অর্থাৎ এই যে উত্তরে আছে সুমেরু এবং দক্ষিণে আছে কুমেরু, এই দুটো রেখাকে যদি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, যে রেখাটি পাওয়া যাবে সেটি হচ্ছে পৃথিবীর অক্ষ। আর কক্ষ কোনটা বলছে? পৃথিবীর কক্ষ হলো কাল্পনিক উপবৃত্তাকার পথ, যেখানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে। পশ্চিম থেকে পূর্বে যে কক্ষপথে ঘুরছে সেটি হচ্ছে তোমার পৃথিবীর কক্ষ। এবার পৃথিবীর অক্ষ 12,714 কিলোমিটার দীর্ঘ, একে মেরু ব্যাস বলে। আর পৃথিবীর কক্ষের দৈর্ঘ্য হলো 96 কোটি কিলোমিটার। অক্ষের উপর ভিত্তি করে আবর্তনের ফলে পৃথিবীতে দিনরাত্রি হ্রাস বৃদ্ধি হচ্ছে। আর এদিকে হচ্ছে কক্ষপথ ধরে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে বলে পৃথিবীতে ঋতু পরিবর্তন এবং 1 বছর পূর্ণ ঘটে। অর্থাৎ এটার জন্য আহ্নিক গতির সৃষ্টি হয়, এটার জন্য বার্ষিক বা পরিক্রমণ গতির সৃষ্টি হয়, আবর্তন গতি, পরিক্রমণ গতি। ঠিক আছে? এরপরে দেখো পার্থক্যটা হয়ে গেল। এবার দেখো পৃথিবীর আবর্তন গতি আমরা বুঝতে পারি না কেন? দেখো এই কথাটা কিন্তু সত্যি যে পৃথিবী আবর্তন করছে কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা ধরো যেমন তোমাদের সঙ্গে এখন কথা বলছি, বা ধরো তুমি ধরো কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে আছো কিন্তু বুঝতে পারছো না যে পৃথিবী আবর্তন করছে। কেন বুঝতে পারি না বলো তো? তার কারণ হচ্ছে পৃথিবী তার অভিকর্ষ শক্তির, দেখো পৃথিবীর আবর্তন গতি বোঝা যায় না কেন? কেন বলছে? ওই যে পৃথিবী তার অভিকর্ষ শক্তির বলে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, তাই আমরা কেউ পৃথিবীর যেখানেই থাকি না কেন ভূপৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না। পৃথিবীর সঙ্গে একই গতিতে প্রতিটি বস্তু বা প্রাণী আবর্তন হচ্ছে বলে আমরা পৃথিবীর আবর্তন অনুভব করি না।
বুঝতে পেরেছো? তাহলে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে আমরা কিন্তু তোমার পৃথিবীর সঙ্গে লেগে আছি, যার জন্য কিন্তু আমরা এই গতিটাকে অনুভব করতে পারছি না। এবং সমস্ত বস্তুই তোমার ধরো মুভ করছে, মহাশূন্যের মধ্যে তো কোনো কিছু নেই যে যার সাহায্যে যার নিরিখে আমরা বুঝতে পারবো যে আমরা পৃথিবীর সঙ্গে ঘুরছি, কিন্তু সেই জিনিসটা ঘুরছে না, ঠিক আছে? যার জন্যই আমরা কিন্তু পৃথিবীর গতিটাকে অনুভব করতে পারি না। এরপরে তার সঙ্গে দেখো আরেকটা প্রশ্ন আছে কি, যে পৃথিবীর আবর্তন গতির ফলে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না কেন? তাহলে দেখো কোনো একটা যদি আবর্তন বস্তু থাকে, আমরা যদি সেখানে থেকে যাই, তাহলে কিন্তু আমরা সেখান থেকে ছিটকে যাওয়ার মানে সম্ভাবনা থাকে। যেমন ধরো আমরা বাসে যে যাওয়া আসা করছি, হঠাৎ করে যদি ব্রেক দাবে, তাহলে কিন্তু আমরা ছিটকে পড়ি। কিন্তু আমরা পৃথিবীর আবর্তন গতি থাকা সত্ত্বেও ছিটকে পড়ছি না কেন? তার কারণ হচ্ছে এই মাধ্যাকর্ষণ শক্তি। এই যে একই উত্তর হবে, অর্থাৎ আবর্তন গতি বুঝি না কেন আর ছিটকে পড়ি না কেন, দুটোরই কারণ হচ্ছে তোমার এই অভিকর্ষ শক্তি, ঠিক আছে? এই অভিকর্ষ শক্তির সাহায্যে কিন্তু পৃথিবী আমাদেরকে আঁকড়ে ধরে রেখেছে। এরপরে কি আছে দেখো, সৌরদিন নক্ষত্র দিন কাকে বলে? নক্ষত্র দিনের তুলনায় সৌরদিন বড় হয় কেন? দেখো আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে, তাই তো? আবর্তন গতির সঙ্গে সঙ্গে, অর্থাৎ নিজের অক্ষের উপরে আবর্তন করতে করতে কিন্তু সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। তাহলে সৌরদিন কোনটাকে বলছে? অর্থাৎ সূর্যকে সামনে রেখে একবার পরিক্রমণকে বলছে তোমার সৌরদিন। বুঝতে পেরেছো? এই দেখো দেওয়া আছে সৌরদিন। বলছে পৃথিবীর কোনো নির্দিষ্ট দ্রাঘিমা, যেমন 0 ডিগ্রি, সূর্যের থেকে নিজের অক্ষের চারিদিকে একবার আবর্তন করে 24 ঘন্টা পর ওই দ্রাঘিমার সূর্যের সম্মুখীন হয়। সূর্যের প্রদক্ষিণের এই সময়কে বলা হয় সৌরদিন। অর্থাৎ সূর্যকে সামনে রেখে একবার তোমার প্রদক্ষিণকে বলছে সৌরদিন। আর নক্ষত্র দিন কোনটাকে বলছে? সূর্য ছাড়া অন্য কোনো নক্ষত্রের সাপেক্ষে আবর্তনরত পৃথিবীর দ্রাঘিমার পরপর দুবার যখন একই নক্ষত্রের সামনে চলে আসে, তখন সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। একে বলা হয় নক্ষত্র দিন। তাহলে কোনটা বড়? বড় হচ্ছে তোমার সৌরদিন, যেখানে কিন্তু 24 ঘন্টা সময় লাগছে। কিন্তু নক্ষত্র দিনে কি হচ্ছে, তোমার 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, অর্থাৎ 3 মিনিট 56 সেকেন্ড সময় কিন্তু তোমার কম লাগছে। কেন কম লাগছে? তার কারণ হচ্ছে পৃথিবীর মোট দ্রাঘিমা হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ পুরো ইয়েটা 360 ডিগ্রি। তাই সূর্যের সাপেক্ষে পৃথিবী যখন আবর্তিত হতে হতে কোনো এক দ্রাঘিমা থেকে পরের দিন আবার সেই দ্রাঘিমায় ফিরে আসে, তখন পৃথিবী তার কক্ষপথে 1 ডিগ্রি সরে যায়। হ্যাঁ, তাহলে 1 ডিগ্রি 1 ডিগ্রি করে কিন্তু সরে যাচ্ছে। তাই সেই দ্রাঘিমায় ফিরে আসতে 3 মিনিট 56 সেকেন্ড সময় বেশি লেগে যায়। নক্ষত্র দিনের চেয়ে সৌরদিন সেই কারণে দীর্ঘতর হয়। পরিষ্কার হয়েছে? তাহলে এই জন্যই কিন্তু তোমার নক্ষত্র দিনটা ছোট হয়, সৌরদিনটা বড় হয়। আচ্ছা, এরপরে দেখো পৃথিবী সহ সৌরজগতের অন্যান্য গ্রহগুলির আবর্তনের দিক সম্পর্কে ধারণা দাও। দেখো এটা কিন্তু একটু ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। আমাদের সৌরজগতে টোটাল গ্রহ কটা? 8টা কুলীন গ্রহ আর 5টা হচ্ছে বামন গ্রহ। তাহলে টোটাল 13টি গ্রহ। তাহলে বামন গ্রহ সম্পর্কে তোমাদের অতটা বেশি কিছু না জানলেও হবে, কিন্তু কুলীন গ্রহগুলি সম্পর্কে তোমাদের জেনে রাখো যে আমরা যেমন ধরো জানি যে পৃথিবী নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হচ্ছে, তাই তো? কিন্তু আরও যে তোমার 7টি গ্রহ আছে, তারা কিভাবে আবর্তন হচ্ছে, এটাই হচ্ছে তোমার এই প্রশ্নের উত্তর। তাহলে দেখো সব গ্রহই কিন্তু পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হয় না। তাহলে কোন কোনটা হয়, কোন কোনটা হয় না? দেখো শুক্র এবং ইউরেনাস বাদে, শুক্র অর্থাৎ যেটা সব থেকে সামনে আছে বুধ, তারপরে আছে শুক্র অর্থাৎ একটা গ্রহ পরে, আবার একই রকমভাবে সব থেকে শেষে আছে নেপচুন, তার একটা গ্রহ আগে ইউরেনাস। এই দুটো গ্রহ বাদে সমস্ত গ্রহই কিন্তু তোমার পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হয়। অর্থাৎ সৌরজগতের 6টি গ্রহ শুক্র এবং ইউরেনাস বাদে প্রত্যেকে কিন্তু পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হচ্ছে। তাহলে শুক্র আর ইউরেনাস কোন থেকে কোন দিকে আবর্তিত হচ্ছে? শুক্রের আবর্তন হচ্ছে তোমার পূর্ব থেকে পশ্চিমে, অর্থাৎ 6টি গ্রহ যেদিকে আবর্তিত হচ্ছে ঠিক তার বিপরীত দিকে কিন্তু শুক্র আবর্তিত হচ্ছে। আর ইউরেনাসের আবর্তন কিন্তু উত্তর থেকে দক্ষিণে। বুঝতে পেরেছ? উত্তর থেকে দক্ষিণে কিন্তু তোমার ইউরেনাস নিজের অক্ষের উপরে আবর্তন করে। এরপরে দেখো কি আছে, তাহলে এটা গেল তোমার আবর্তনের দিক সম্পর্কে ধারণা। নেক্সট হচ্ছে পৃথিবীর আবর্তন গতিকে আহ্নিক গতি বলে কেন? আচ্ছা, অহ্ন কথাটির অর্থ কি? অহ্ন কথাটির অর্থ হচ্ছে তোমার দিন, ঠিক আছে? অর্থাৎ যেহেতু একদিন সময় লাগছে, দেখো অহ্ন কথাটির অর্থ, অহ্ন থেকে আহ্নিক শব্দটির উৎপত্তি হয়েছে। হ্যাঁ, অহ্ন কথাটির অর্থ হচ্ছে দিন। তাহলে নিজের মেরুরেখার চারিদিকে একবার সম্পূর্ণ ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট, বা মোটামুটি হবে একদিন। পৃথিবীর আবর্তনের সময়কে একদিন বা এক অহ্ন ধরা হয়, তাই আবর্তন গতিকে আহ্নিক গতিও
বলা হয়। অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির ফলে দিনরাত্রি হয় বলে আবর্তন গতিকে আহ্নিক গতি বলা হয়। তাহলে আমরা এই লাস্টে যেটা আছে এটাই বলতে পারি যে পৃথিবীর আহ্নিক গতির ফলে দিনরাত্রি হয় বলে আবর্তন গতিকে আহ্নিক গতিও বলা হয়, বা পৃথিবীর আবর্তন গতির ফলে দিনরাত্রি হয় বলে আবর্তন গতিকে আহ্নিক গতিও বলা হয়। পরিষ্কার হয়েছে? এরপরে দেখো কি আছে, পৃথিবীর আবর্তন গতির ফলাফল। তাহলে দেখো পৃথিবীর আবর্তন গতি যে আছে তার ফলে কি কি হয়েছে, অর্থাৎ আমরা যে পৃথিবীতে বসবাস করছি এটা কিন্তু কিসের জন্য, এটা কিন্তু হচ্ছে তোমার আবর্তন গতি আছে তার জন্যই কিন্তু এটা হয়েছে। আবর্তন গতি যদি না থাকতো তাহলে কিন্তু আমরা পৃথিবীতে বসবাস করতে পারতাম না, বা এই পৃথিবী মানুষের বসবাসযোগ্য হতো না। তাহলে প্রথম যেটা কি আছে ফলাফল কি হচ্ছে, 1 নম্বর হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত। অর্থাৎ আমরা যে সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশে উদয় হতে দেখছি এবং পশ্চিম আকাশে অস্ত যেতে দেখছি, এটা কিন্তু পৃথিবীর আবর্তন গতির জন্যই হয়ে থাকে। এরপরে কি আছে, দিন এবং রাত্রি সংগঠন। তাহলে দেখো দিন এবং রাত্রি আমরা পৃথিবী আবর্তন করছে বলেই কিন্তু দেখো পৃথিবী গোলাকার, আর পৃথিবীর সামনে আছে সূর্য, আর তার জন্য কি হচ্ছে যে অংশে দিন আলো পাচ্ছে সেই অংশে দিন থাকছে আর অপর দিকে থাকছে রাত্রি, এবং এই দিন এবং রাত্রি যে সংগঠিত হয় এটা কিন্তু পৃথিবীর আবর্তন গতির জন্যই সংগঠিত হয়। আর এই দিন এবং রাত্রির মাঝখানে যে তোমার কাল্পনিক বৃত্তাকার আলো এবং অন্ধকারের মাঝে যে বৃত্ত সেটিকে বলছে তোমার ছায়াবৃত্ত। ঠিক আছে? তারপরে কি আছে, কোরিওলিস বলের প্রভাব। দেখো কোরিওলিস বলটা তোমাদের বুঝিয়ে দিই। কোরিওলিস বল হচ্ছে কোনো বল নয়, এটা হচ্ছে একটা ফল বা রেজাল্ট। ধরো কোনো একটা ফুটবলকে যদি তোমরা জলের মধ্যে চুবিয়ে দাও এবং সেটাকে যদি আঙ্গুলে করে ঘুরিয়ে দাও তাহলে কি হবে, জলটা কিন্তু বাইরের দিকে ছিটকে যাবে। ঠিক একই রকম পৃথিবীর ওপরে কি আছে, জলাশয় আছে আর বায়ু আছে। তাহলে যখন পৃথিবী গতিশীল হচ্ছে তখন কি হচ্ছে, তার গায়ে যে বায়ু এবং জলাশয় আছে সেগুলো কিন্তু দিক বিক্ষেপ ঘটছে। এই দিক বিক্ষেপটা কীরকম করে ঘটছে, ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে হচ্ছে। ঠিক আছে? এই থেকেই বলছে তোমার কোরিওলিস বল। হ্যাঁ, এই দেখো ফেরেলের সূত্র, এখানে তোমার আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু, এই তিনটি নিহত বায়ু কিন্তু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এরপরে কি আছে দেখো, দিনে দুবার জোয়ার ভাটা। অর্থাৎ কোনো একটা জায়গাতে যে ধরো আমাদের পৃথিবীতে জোয়ার ভাটাটা হয় নর্মালি সূর্য এবং চাঁদের আকর্ষণের ফলে, কিন্তু সূর্যের থেকে চাঁদের আকর্ষণটাই কিন্তু মুখ্য। তাহলে চাঁদের যখন আকর্ষণ হচ্ছে, পৃথিবী যে তোমার চাঁদ যে পৃথিবীকে তোমার প্রদক্ষিণ বা পরিক্রমণ করছে, ফলে যে অংশটা তোমার পৃথিবীর সামনে আসছে সেই অংশতে কি হচ্ছে, মুখ্য জোয়ার, আর তার অপোজিট দিকে হচ্ছে তোমার গৌণ জোয়ার, এবং অন্যান্য জায়গাতে কি হচ্ছে, ভাটা হচ্ছে। এবং এই চাঁদের আকর্ষণ আছে বলে এবং পৃথিবীর আবর্তন আছে বলেই কিন্তু পৃথিবীর কোনো একটা জায়গাতে দুবার মুখ্য জোয়ার, দুবার গৌণ জোয়ার হচ্ছে, এবং অন্যান্য জায়গাগুলোতে ভাটার সৃষ্টি হচ্ছে। তাহলে এটা গেল তোমার 27.5 দিন অন্তর কোনো জোয়ার হতো। এবার পৃথিবীর আকৃতি। তাহলে দেখো পৃথিবীর সৃষ্টির পর থেকেই মেরু ব্যাস অপেক্ষা নিরক্ষীয় ব্যাস 43 কিলোমিটার বেশি হয়েছে। এই যে পৃথিবীর আকৃতিটা, অভিগত গোলক যে আকৃতি, এই আকৃতিটাও কিন্তু প্রমাণ করে যে পৃথিবী কিন্তু আবর্তন করছে। হ্যাঁ, কীভাবে? যেমন ধরো তোমরা যদি কোনো কুমোরের বাড়িতে যাও এবং সেখানে যদি মাটির জিনিস তৈরি করে, তাহলে দেখবে সেই সমস্ত মাটির জিনিসের কিন্তু আকৃতি কিন্তু সেম। আয়তনে ছোট বড় হতে পারে কিন্তু আকৃতি সেম। আকৃতিটা কীরকম, নিচের অংশটা চাপা আর পেটের দিকটা অর্থাৎ উপরের অংশটা কিন্তু মোটা। আমরা যদি ধরো কোনো একটা হাঁড়ি দেখি তাহলে কি হয়, নিচের অংশটা ছোট, মাঝের অংশটা মোটা এবং উপরের অংশটা আবার ছোট। আমরা যে চা খাই সেই চায়ের কপটিটা কীরকম হয়, মাটির কপটিটা নিচের অংশটা ছোট এবং ঠিক অর্ধেক উঁচু হয়ে গেলো, তারপর সেটা কেটে দিল, কিন্তু আকৃতি সেম, ছোট বড় হতে পারে। তাহলে এটা কিসের জন্য হচ্ছে, তার কারণ ওই একটা ঘুরছে সে চাকাটা, তার মধ্যে মাটিটাকে রেখে দিচ্ছে এবং এই গতির ফলে ওরকম আকৃতি তোমার পাচ্ছে ওইটা। ঠিক একই রকম পৃথিবীর আকৃতিও যখন এই রকম, তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবী আবর্তন করছে বলেই ওই রকম আকৃতির সৃষ্টি হয়েছে। এরপরে দেখো 1 ডিগ্রিতে 4 মিনিট সময়ের নির্ধারণ। অর্থাৎ আমরা যখন অঙ্ক করি তখন ভূগোলের অঙ্ক, তখন 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য, সময়ের পার্থক্য হয় 4 মিনিট। এটাকেই বলছে পৃথিবী এক পাক ঘুরতে সময় নেয় 24 ঘন্টা বলে পৃথিবীতে 1 ডিগ্রিতে 4 মিনিট সময়ের তফাৎ নির্ণয় করা গেছে। পৃথিবীর এই 24 ঘন্টাকে 24টি ভাগে ভাগ করলে এক একটি ভাগে 1 ঘন্টা ধরা হয়েছে। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে বলেই পূর্ব দিকে সময় বাড়ে এবং পশ্চিমে সময় কমে। এবার দেখো উদ্ভিদ এবং প্রাণী জগতের সৃষ্টি। দেখো পৃথিবীতে আবর্তন আছে বলেই কিন্তু, বা দিন রাত্রি আছে বলেই কিন্তু প্রাণী জগতের সৃষ্টি হয়েছে।
তার কারণ কোনো দিকে যদি সবসময় দিন হতো তাহলে সেখানে এত বেশি তাপ হতো যে সেখানে সব কিছু পুড়ে ছাই হয়ে যেত, এত গরম হতো। আর যেখানে রাত হতো সেখানে এত ঠান্ডা হতো যে সেখানে সবসময় বরফ বিরাজ করতো। তাহলে পৃথিবীর আবর্তন আছে বলেই কিন্তু এই তাপের ভারসাম্যটা আছে। আমরা যখন গ্রীষ্মকাল হয় তখন কি হয়, দিনটা বড় হয়, রাতটা ছোট হয়, সেই গরমেই আমরা থাকতে পারি না। আবার শীতকাল যখন আসে তখন কি হয়, রাতটা তোমার বড় হচ্ছে, দিনটা ছোট হচ্ছে। তাহলে এইভাবে যে একটা তাপের ব্যালেন্স, আমরা ঋতু পরিবর্তনটাও এই জন্য অনুভব করে থাকি। তাহলে এই তাপের ব্যালেন্সটা আছে বলেই কিন্তু উদ্ভিদ এবং প্রাণী জগতের সৃষ্টি হয়েছে। তাহলে তোমার হলো আবর্তন গতির ফলাফল। তারপরে দেখো কি আছে, আবর্তন গতির ফলাফল এত দূর পর্যন্ত আমাদের হলো। নেক্সট প্রশ্ন কি আছে, ছায়াবৃত্ত। তাহলে ছায়াবৃত্ত আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে পৃথিবীর দিন এবং রাত্রির যে আলোকিত অর্ধাংশ এবং অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশ যে রেখা বরাবর মিলিত হচ্ছে বা যে বৃত্তের সৃষ্টি করছে তাকে বলছে তোমার ছায়াবৃত্ত। এরপর দেখো উষা এবং গোধূলি কাকে বলে। তাহলে উষা এবং গোধূলি দেখায় তোমাদের। উষা হচ্ছে তোমার সকালের আগের অবস্থা হচ্ছে তোমার উষা। আর গোধূলি কোনটা বলছে, গোধূলি হচ্ছে তোমাদের যে সূর্য অস্ত যাওয়ার পরে, বইয়ে দেখো উষা গোধূলিটা আছে। এক সেকেন্ড, দেখো উষা এবং গোধূলি, এই যে এখানে দেওয়া আছে তোমাদের বইয়ের 26 পাতায়। বলছে সূর্যোদয়ের আগের সময় হলো উষা, আর সূর্যাস্তের পরের সময় হচ্ছে বা সন্ধ্যের আগে হলো গোধূলি। ঠিক আছে, অতএব এটিকে বলছে তোমার উষা এবং গোধূলি। নেক্সট কি প্রশ্ন আছে দেখো, উষা গোধূলির পরে আছে তোমার কোরিওলিস বল। এটা নিয়ে তো আলোচনা করলাম। আর ফ্যারেলের সূত্র কি, ফ্যারেলের সূত্র ওই যে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে, এই যে তোমার যে নিয়মটা সেটাকেই বলছে ফ্যারেলের সূত্র। তাও দেখিয়ে দিই যে ফ্যারেলের সূত্র কাকে বলে, যদি আসে তো কীভাবে লিখবে। দেখো এখানে কি বলছে, বলছে মার্কিন বিজ্ঞানী উইলিয়াম ফ্যারেল 1985 সালে 1855 সালে বলেন যে পৃথিবীর আবর্তন গতির ফলে সমুদ্র স্রোত এবং বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। দিক বিক্ষেপ সংক্রান্ত এই সূত্রটি ফ্যারেলের সূত্র নামে পরিচিত। অর্থাৎ প্রথম উনি এটিকে ডিসকভার করেন, যার জন্য এটি ফ্যারেলের সূত্র নামে পরিচিত। তারপরে দেখো পৃথিবীর আবর্তন না থাকলে কি হতো। আচ্ছা, পৃথিবীর আবর্তন না থাকলে প্রাণী জগতের উদ্ভব হতো না, এটাই হবে উত্তর। দেখো প্রাণী আবর্তন না থাকলে কি হতো। পৃথিবীর আবর্তন না থাকলে কিন্তু কোনো প্রাণীর উদ্ভব হতো না। পৃথিবীর পরিক্রমণ আবর্তন যদি না থাকতো, এই দেখো পৃথিবীর আবর্তন না থাকলে কি হতো। বলছে সূর্যের দিকের আলোকিত অংশ চিরদিন এবং বিপরীত দিকে চিররাত্রি থাকতো, ফলে একদিকে প্রবল উষ্ণতার ফলে সব পুড়ে ছাই হয়ে যেত এবং উল্টো দিকে প্রবল ঠান্ডায় কোনো উদ্ভিদ জন্মাতো না। এটাই হতো, অর্থাৎ কোনো প্রাণীর সঞ্চার কিন্তু হতো না। তারপরে দেখো কি আছে, স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে। তাহলে স্থানীয় সময় তোমার কোন জিনিসটাকে বলছে, স্থানীয় সময় মানে তোমার মাথার উপরে সূর্যের উপরে ভিত্তি করে যে সময়টা নির্ণয় করা হয় সেটিকে বলছে স্থানীয় সময়। দেখো এখানে দেখো স্থানীয় সময় যে আছে তোমাদের বইয়ের 29 পাতা। বলছে কোনো দ্রাঘিমা রেখায় মাথার উপরে সূর্য যখন আসে সেই দ্রাঘিমা রেখায় অবস্থিত প্রত্যেকটি জায়গায় সময় হয় দুপুর 12টা। সেই কারণে দ্রাঘিমা রেখাকে মেরিডিয়ান বলে। মেরিডিয়ান ল্যাটিন শব্দ হচ্ছে মিডডে বা মধ্যাহ্ন, মিড ডে মিল যেটাকে বলছে। ঠিক আছে, মধ্যাহ্ন বা দুপুর 12টা থেকে যে সময় গণনা করা হতো তা হলো কোনো স্থানের স্থানীয় সময়। দ্রাঘিমা বদলে গেলে স্থানীয় সময় বদলে যায়। তাহলে স্থানীয় সময় হচ্ছে এটা। আর প্রমাণ সময়টা কি, প্রমাণ সময় হচ্ছে একটা দেশে এখান থেকে শুরু করবে, একটা দেশে রেল চলাচল বা অন্য যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটাই সময় না থাকলে অসুবিধা হয়, তাই দেশের মাঝখানে কোনো দ্রাঘিমা রেখার স্থানীয় সময় সারা দেশের প্রমাণ সময় হিসাবে ধরে নেওয়া হয়। ভারতের প্রমাণ সময় হচ্ছে
তোমার 82°30' পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময়কে প্রমাণ সময় ধরা হয়, যেটা এলাহাবাদের হচ্ছে দ্রাঘিমা। তাহলে স্থানীয় সময় প্রমাণ সময় বুঝতে পারছো, স্থানীয় সময় হচ্ছে তোমার মাথার উপরে সূর্যের উপরে অবস্থানের উপর নির্ভর করে যে সময়টা নির্ণয় করা হচ্ছে সেটা হচ্ছে স্থানীয় সময়। আর কোনো একটা বড় স্থানের মাঝখানে যে স্থানীয় সময় আছে তাকে ভিত্তি করে যখন পুরো দেশের কাজ পরিচালনা করা হবে, অফিসিয়াল কাজ, রেল দপ্তর সবই, তখন সেটা হচ্ছে প্রমাণ সময়। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা যে সময়টা ফলো করছি সেটা কী সময়। এই যে ধরো এখন যত সাপোজ তোমাদের সঙ্গে যে কথা বলছি, এখন সকাল 8টা বাজছে, বা আমরা যে স্কুলে যাই সকাল 10:30 বা 11টার সময় যাই, আমাদের কোনো পরীক্ষা থাকে হয়তো কোনো একটা নির্দিষ্ট সময়, তাহলে সেটা কোন সময়? সেটা হচ্ছে প্রমাণ সময়। বুঝতে পেরেছো? আমাদের কিন্তু ভুল হয়, আমাদের যে ছাত্রছাত্রীরা আছে বেশিরভাগই ভুল করে, তারা বলে ফেলে স্থানীয় সময়। তার কারণ স্থানীয় কথাটার সঙ্গে ওরা বেশি ইন্টারাক্ট বা সহজে বুঝতে পারে, যার জন্য স্থানীয় সময় বলে ফেলে, কিন্তু সেটা নয়, সেটা হবে প্রমাণ সময়। প্রমাণ সময়ের গুরুত্ব বেশি, স্থানীয় সময়ের গুরুত্ব কিন্তু কম। তাহলে এটা গেল তোমার স্থানীয় সময় এবং প্রমাণ সময়। নেক্সট কি আছে দেখো, স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য। স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে কি পার্থক্য আছে দেখো, এটা কিন্তু তোমরা একটু পড়বে যে স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে পার্থক্যগুলো কি কি। দেখো, স্থানীয় সময় কোনো স্থানের মধ্যাহ্ন সূর্যের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে সময় নির্ণয় করা হয় তা হলো স্থানীয় সময়। আর কোনো একটি দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য দেশের মধ্যভাগে প্রসারিত নির্দিষ্ট দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে বলছে প্রমাণ সময়। তারপর স্থানীয় সময় নির্ণয়ের ভিত্তি হলো স্থানীয় দ্রাঘিমারেখার উপর সূর্যের অবস্থান, আর প্রমাণ সময় নির্ণয়ের ভিত্তি হলো দেশের মাঝ বরাবর প্রসারিত নিরক্ষরেখার স্থানীয় সময়। আর কি আছে, একটি দেশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়, কিন্তু সাধারণত পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত অল্প বিস্তৃত দেশের ক্ষেত্রে একটি প্রমাণ সময় লক্ষ্য করা যায়। একই দেশের বিভিন্ন স্থানে স্থানীয় সময় ভিন্ন হওয়ায় স্থানীয় সময় ব্যবহার কম, আর এখানে প্রমাণ সময় ব্যবহার কিন্তু বেশি। দ্রাঘিমা রেখার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় সময় পরিবর্তন হয়, কিন্তু দ্রাঘিমা রেখার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রমাণ সময়ের কোনো পরিবর্তন হয় না। তাহলে এরকম কিছু পার্থক্য কিন্তু স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে আছে। এরপরে দেখো কি আছে, এএম এবং পিএম বলতে কি বোঝো। এএম মানে অ্যান্টি মেরিডিয়ান, পি মানে পোস্ট মেরিডিয়ান। অর্থাৎ এই দেখো, অ্যান্টি মেরিডিয়ান, পোস্ট মেরিডিয়ান। রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে বলছে তোমার এএম। অর্থাৎ আমাদের যদি 24 ঘন্টা দিন হয় তাহলে 0 থেকে 12 পর্যন্ত হচ্ছে তোমার এএম। বুঝতে পেরেছো? 0 থেকে, কিন্তু 0 থেকে দুপুর 12টা পর্যন্ত হচ্ছে তোমার এএম, আর দুপুর 12টা 1 থেকে 24টা পর্যন্ত হচ্ছে তোমার পিএম। ঠিক একই রকমভাবে বলতে পারো যে দুপুর 12টা থেকে রাত 12টার আগে পর্যন্ত সময়টা হচ্ছে পিএম বা পোস্ট মেরিডিয়ান। ঠিক আছে? সুতরাং 3 AM মানে কি? 3 AM মানে হচ্ছে রাত 3টে, হ্যাঁ, রাত 3টে। আর 3 PM মানে বিকেল 3টে। পরিষ্কার হয়েছে? তাহলে অ্যান্টি মেরিডিয়ান, পোস্ট মেরিডিয়ান। এরপরে যেটা আছে দেখো, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে, এর গুরুত্ব লেখো। তাহলে দেখো, আন্তর্জাতিক তারিখ রেখা কোনটাকে বলছে? আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে যে মূলমধ্য রেখার ঠিক বিপরীতে, দেখো বইয়ে আছে, মূলমধ্য রেখার ঠিক বিপরীতে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যে রেখা কল্পনা করা হয়েছে সেটিকে বলছে তোমার আন্তর্জাতিক তারিখ রেখা। এই দেখো, এই যে আন্তর্জাতিক তারিখ রেখার চিত্র, এটা এই রেখাটায় কিন্তু কখনো কখনো বাঁকিয়ে দেওয়া হয়েছে। তার কারণ কি? আন্তর্জাতিক তারিখ রেখার কাজ কি? আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে, ধরো এটা হচ্ছে পৃথিবী, তো এই পৃথিবী থেকে যখনই আমরা এই অংশটাকে অতিক্রম করব তখন একটা দিন তোমার বেড়ে যাবে, আবার এই দিকে যখন আসবো একটা দিন কমে যাবে। তো যদি আমরা স্থলভাগের ওপর দিয়ে এই আন্তর্জাতিক তারিখ রেখাটাকে আমরা কল্পনা করি, তাহলে কি হবে? স্থলভাগের একটি দেশের মধ্যেই দুটো তারিখ রেখা বা দুটো তারিখ হয়ে যাবে, যার জন্য কি হচ্ছে, এটা প্রশান্ত মহাসাগরের জলভাগের ওপর দিয়ে তোমার এটাকে নির্ণয় করা হচ্ছে, এবং যেখানে স্থল পাওয়া গেছে সেখানে কিন্তু এটাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো, আমি তোমাদের বলে দিলাম, এবার লিখিত আকারে কি বলছে দেখো, বলছে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা ঠিক করা হয়েছে, কিন্তু এই রেখাকে কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে, কারণ 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হলে স্থলভাগের মানুষদের মধ্যে দিন ও তারিখ নিয়ে খুব অসুবিধার সৃষ্টি হতো। এই অসুবিধা দূর করার জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থলভাগ এড়িয়ে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়। এখান থেকেই শুরু হয় তারিখ, 24 ঘন্টা পরে সেই তারিখ ঘুরে এসে আবার সেই স্থানে শেষ হয়। জাহাজ বা প্লেনে করে এই রেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে, দেখো এই যে তোমার এটা আছে, এটা হচ্ছে পশ্চিম,
এটা হচ্ছে ওয়েস্ট, এদিকটা হচ্ছে ইস্ট। তাহলে পশ্চিম গোলার্ধে গেলে কি হবে, পশ্চিম গোলার্ধে গেলে একদিন কমিয়ে নিতে হয়, অর্থাৎ আমরা যদি এই দিকে আসি তাহলে একদিন কমবে। আর পূর্ব গোলার্ধে গেলে অর্থাৎ যদি এই দিকে যাই তাহলে কিন্তু একদিন বাড়বে, বাড়িয়ে নিতে হয়। এক্ষেত্রে কিন্তু সময়ের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তোমার ঘড়িতে যদি তখন বিকেল 4টে বাজে তাহলে তারিখ রেখার পার হলে ঠিক বিকেল 4টে বাজবে, শুধু তারিখটা পাল্টে যাবে। অর্থাৎ ঘড়ির সময়টা একই থাকবে, মানে প্রমাণ সময়টা কিন্তু একই থাকবে, কিন্তু তারিখটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো শেষ হলো এত দূর পর্যন্ত তোমাদের ক্লাস 6-এর পৃথিবীর গতি চ্যাপ্টারটি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও দেখতে পারে, আর সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে। আর যদি কোনো ভূগোলের প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।